আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবর, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কি রোল প্লে করছে ডিজিটাল সুবিধা, বললেন পলক। ডিজিটাল ডিভাইস ব্যবসায়ীদের ওয়েব বেস ব্যবসায় আসার আহ্বান। ইন্টারনেট সেবাকে করমুক্ত রাখার দাবি। ক্লাউড পিসি সেবা আনছে মাইক্রোসফট। রোমানিয়ায় নিষিদ্ধ হচ্ছে হুয়াওয়ে। আইম্যাকে টাচ আইডি আনছে অ্যাপল এবং আইএসএস ছাড়ছে রাশিয়া। যাচ্ছি বিস্তারিত খবর। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কি রোল প্লে করছে ডিজিটাল সুবিধা, বললেন পলক। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রা শুরু করল দেশের প্রথম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোরিয়ান ইপিজেড হাইটেক পার্ক। 21 এপ্রিল বুধবার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই হাইটেক পার্কের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় মানব সম্পদের উপর আস্থা রেখেই মহামারীতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে গত বছরে ইতিবাচক বাজার প্রবৃদ্ধিতে আসিয়ান 2টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাসস্থান থেকেই কাজের সুবিধা করে দিয়ে কৃষিপণ্য সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা গেছে। জিডিপিতে 5.2 সূচক প্রবৃদ্ধিতে কি রোল প্লে করেছে ডিজিটাল সুবিধা। Bangladesh is able to provide food security and rely on local human resources to achieve positive growth during the pandemic last year. Bangladesh is one of only 2 ASEAN and South Asian economies to register positive growth in 2020 despite of global recession. We have used digital technologies to sustain our economy, from working from home to maintaining the agriculture supply chain. Digital has played a key role in achieving the 5.24% GDP growth till June 2020. জুনাইদ আহমেদ পলক আরও জানান, দেশে বিদেশি বিনিয়োগে কোরিয়ার অবস্থান ষষ্ঠ। কেপিজেডে বিনিয়োগ, ডিজিটাল প্রবৃদ্ধি, কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি সহ অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। In February 2021, history was made when a tripartite agreement was signed among Bangladesh High-Tech Park Authority, the KEPZ, and Startup Bangladesh to develop a high-tech industry and innovation ecosystem. We believe that this plant will make a significant contribution to the digital growth, employment, entrepreneurship, and the whole economy as a whole. হাইটেক পার্কের অবকাঠামো সুবিধা কাজে লাগিয়ে কেপিজেড মেড ইন বাংলাদেশ পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাংগুন, স্পার্ক ল্যাব কো ফাউন্ডার জিমি কিম, ইয়াংওয়ান কর্পোরেশন এবং কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও মিস্টার কিহাক সুং বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, ক্রিয়েটিভ ক্রাউডের ব্যবস্থাপনা পরিচালক নওশের রহমান সহ অংশীজনেরা। ডিজিটাল ডিভাইস ব্যবসায়ীদের ওয়েব বেস ব্যবসায় আসার আহ্বান। বিশ্ব আগের মতো স্বাভাবিক হবে কবে কেউ বলতে পারে না। এমনও হতে পারে গলির দোকান আগের মতো খোলা সম্ভব নাও হতে পারে। তাই ডিজিটাল ডিভাইস ব্যবসায়ীদের ওয়েবের মাধ্যমে ব্যবসায় করার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। 21 এপ্রিল বুধবার বাংলাদেশ কম্পিউটার সমিতি ও আইসিটি বিজনেস প্রমোশনাল কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত অনলাইন প্রশিক্ষণে অংশ নিয়ে এমন আহ্বান জানান তারা। ব্যবসার নানা দিক তুলে ধরে ট্রেনিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর কে এম হাসান রিপো। অনুষ্ঠানে প্রযুক্তি খাতের উন্নয়নে নানা দিক তুলে ধরেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ। গত 1 বছর ধরে সারা জাতি বলতে গেলে সামাজিকভাবে একটা ডিসটেন্স মেইনটেইন করে চলছে, কিন্তু এর পাশাপাশি আমরা ডিজিটালি কানেক্টেড। এটার পিছনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অসাধারণ অবদান। তিনি অনেক দূরদর্শী। তিনি বুঝেছিলেন যে আমাদের সামনে এই জাতির জন্য সবচেয়ে বড় সুযোগ, আমাদের দক্ষতা বৃদ্ধির সবচেয়ে বড় উপায় হলো আইসিটি। তো সেই জন্য আইসিটি কে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আমাদের জাতীয় জীবনের উন্নয়নে। তো সেই জায়গায় কিন্তু আমরা অনেক কিছু করেছি এবং আইসিটি ডিভিশন কিন্তু সেখানে একটি অনবদ্য রোল প্লে করেছে, বলতে গেলে লিডিং, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি লিডিং রোল প্লে করেছে। ব্যবসায়ীদের ডিজিটাল ব্যবসায় করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ জানান, বাজারে গিয়ে পণ্য কেনার দিন শেষ, সবকিছু এখন ডিজিটালি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই পরিবর্তনে সব ব্যবসায়ীকে সামিল হতে হবে। ট্র্যাডিশনাল ব্যবসাটা থেকে এখন আমরা কিন্তু আস্তে আস্তে মোর ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। এই ডিজিটালাইজটা আমাদেরকে কিন্তু এই প্যান্ডেমিক শিক্ষা দিয়েছেন। আমাদেরকে এখন আর এভাবে চিন্তা করলে হবে না যে আমার শাটার খুলতেই হবে। এই শাটার হয়তো নাও খুলতে হইতে পারে, এই শাটার হয়তো বন্ধ থাকতে পারে। এটা সবকিছু হলো
আমাদের যিনি মহানিয়ন্ত্রক ওনার উপরে নির্ভর করতেছে উনি আমাদেরকে শাটার খুলতে দিবেন না শাটার খুলতে দিবেন না। বর্তমান যুগ শারীরিক যুগে নেই, তাই অফিস কর্তৃপক্ষের উচিত কর্মীদের শারীরিক থেকে মানসিক যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়া। এমনটাই বলেন স্মার্ট টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। ম্যানেজমেন্ট 3.0 আসলে এখন যেভাবে নতুন করে আসছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে ম্যানেজমেন্ট 3.0 ছাড়া আসলে চলাটা খুব মুশকিল। আগে আমাদের টিমকে আমরা ম্যানেজ করতাম কি করে, টিমরা এক রুমে এসে ব্রেন স্টর্মিং করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এখন কিন্তু সেই দিনটা নাই। এখন আমাদের আসলে মোর অর লেস ফিজিক্যাল কানেকশনের চেয়ে মেন্টাল কানেকশন বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশ কম্পিউটার সমিতির যুগ্ম সম্পাদক মুজাহিদ আল বেরুনি সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির অ্যাডভাইজার শাফকাত হায়দার এবং বিসিএস সভাপতি শাহিদুল মনির। ইন্টারনেট সেবাকে করমুক্ত রাখার দাবি। আসন্ন 2021-22 অর্থ বছরের বাজেটে ইন্টারনেট সেবাকে করমুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। 21 এপ্রিল বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, দেশের 46% গ্রাহক মোবাইল সেবার বাইরে রয়েছেন। এর অন্যতম কারণ উচ্চ কর হার। আমরা মনে করি শুধুমাত্র ভ্যাট প্রযোজ্য থাকলে মোবাইল সেবার প্রসার হতো। এই যে এখনো 46% মানুষ মোবাইল সেবা ব্যবহার করছে না, তার পরিমাণ হতো অত্যন্ত কম। বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান BIDCS গবেষণা অনুযায়ী মোবাইল ফোন ব্যবহার আয় 10% পর্যন্ত বৃদ্ধি পায়। আমরা গ্রাহকদের উপর আরোপিত কর কমিয়ে আরও সহনীয় পর্যায়ে নির্ধারণ করার সুপারিশ করছি। একই সাথে ইন্টারনেট সেবা তথা ডেটা ব্যবহারকে কর মুক্ত রাখার দাবি জানাচ্ছি। ইন্টারনেটের সঙ্গে যুক্ত ডিজিটাল ডিভাইসের উপর উচ্চ কর দেশের মানুষের ডিজিটাল ডিভাইস ব্যবহারে বাধা সৃষ্টি করছে বলেও জানান মহিউদ্দিন আহমেদ। তিনি আসন্ন বাজেটে ইন্টারনেটের সঙ্গে যুক্ত ডিজিটাল ডিভাইসের উপর আরোপিত কর কমানোর আহ্বান জানান। ইন্টারনেট প্রসারের সাথে সম্পর্কযুক্ত সকল ডিভাইসের উচ্চ কর হার সংযুক্ত থাকায় এর প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। যেমন ইন্টারনেট মডেম, ইন্টারনেট ইন্টারস্পেস, কম্পিউটার নেটওয়ার্ক, সুইচ, হাব, রাউটার, সার্ভার, ব্যাটারি সহ সকল ইন্টারনেট ইকুইপমেন্টের বর্তমান আরোপিত 10% কর প্রত্যাহার করতে আমরা সবিনয় অনুরোধ করছি। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের এই নেতা আরো বলেন, নতুন মোবাইল সিম কেনার ক্ষেত্রে ট্যাক্স একটি বড় বাধা। সিম ট্যাক্স প্রত্যাহার করা হলে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মোবাইল সেবা ব্যবহারে গতি সঞ্চার হবে। একই সঙ্গে কর্পোরেট ট্যাক্স হারের জন্য টেলিকম খাতে নতুন বিনিয়োগকারী আসছেন না বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন যাবৎ প্রত্যাশা করেছিলাম যে আরও বিনিয়োগকারী আমাদের দেশে টেলিযোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ করবেন এবং তারা আসবেন, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আজ পর্যন্ত গত 4-5 বছর যাবৎ আমরা লক্ষ্য করছি যে কোনো বিনিয়োগকারী প্রথমে আগ্রহ দেখালেও তারা আর আসছে না। এর অন্যতম কারণ হচ্ছে যে এখানে উচ্চ কর্পোরেট কর হার। আমরা সরকারের কাছে এই জন্য বিনীত দাবি করব যে উচ্চ কর্পোরেট কর হার আপনারা কমিয়ে আনুন। যদি কর্পোরেট কর হার কমিয়ে আনেন তাহলে এখানে বিনিয়োগকারী অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, করোনা মহামারীর জন্য জীবনযাত্রাকে সচল রাখতে একমাত্র নির্ভরযোগ্য ভরসার মাধ্যম হচ্ছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা। তাই এ সেবার বাজেট জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিডিপির প্রায় বর্তমান 7% অর্জিত হয় এই খাত থেকে। আসন্ন বাজেটে গ্রাহকের চাহিদা ও আকাঙ্ক্ষা এসব বিষয়ে নজর দিলে জিডিপিতে এই খাত অগ্রণী ভূমিকা রাখবে। এবার বিশ্ব প্রযুক্তির খবর। ক্লাউড পিসি সেবা আনছে মাইক্রোসফট। উইন্ডোজ 10 এর জন্য নতুন স্টোর তৈরির কাজ করছে মাইক্রোসফট। তবে একই সাথে আরেকটি সুখবর দিয়েছে সফটওয়্যার জায়ান্ট। আগামী জুন কিংবা জুলাইয়ে প্রথম দিকে ক্লাউড পিসি সেবা চালু করতে যাচ্ছে কোম্পানিটি। জেডিনেট জানিয়েছে, অ্যাজুর ভিত্তিক সেবাটির মাধ্যমে ব্যবহারকারীরা দূরবর্তী উইন্ডোজ ডেস্কটপে অ্যাক্সেস পাবেন এবং বিভিন্ন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারবেন। যারা সচরাচর একাধিক ডিভাইস ব্যবহার করেন এবং একই ডেস্কটপ যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে চান, তাদের জন্য এটি সত্যি সুখবর। কোম্পানিগুলো বেসিক হার্ডওয়্যারের মাধ্যমে কর্মীদের পিসি সেটআপ এবং ক্লাউড পিসির সহায়তায় তাদের উইন্ডোজ 10 নেটওয়ার্ক ব্যবস্থাপনা করতে পারবেন। মাইক্রোসফট 365 এর অধীনে এই সেবাটি বিক্রি হবে এবং গ্রাহক প্রতি চার্জ প্রযোজ্য হবে। তবে ধারণা করা হচ্ছে প্রসেসর
মেমোরি এবং স্টোরেজের চাহিদা অনুসারে এই চার্জ ভিন্ন হতে পারে। রোমানিয়ায় নিষিদ্ধ হচ্ছে হুয়াওয়ে। গত সপ্তাহে রোমানিয়া একটি নতুন আইন প্রস্তাবের অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে দেশটিতে 5G নেটওয়ার্ক তৈরিতে নিষিদ্ধ হতে পারে হুয়াওয়ে। এটি 2019 সালের ওয়াশিংটন চুক্তির সাথে সম্পর্কিত হয়। আগামীতে হুয়াওয়ে এবং রোমানিয়ার যে কোনো অংশীদারিত্ব নিষিদ্ধ হবে। দেশটির 5G নেটওয়ার্ক তৈরিতে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান বিদেশি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হতে পারবে না। সবারই স্বচ্ছ ও নিজস্ব মালিকানা কাঠামো থাকতে হবে। একই সাথে স্বচ্ছ কর্পোরেট অনুশীলন প্রতিপালনের আইনগত বৈধতা থাকতে হবে। বিলটি দেশের সংসদে অনুমোদনের অপেক্ষায় আছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। আইম্যাকে টাচ আইডি আনছে অ্যাপল। অ্যাপলের নতুন আলট্রা কালারফুল আইম্যাকে ওয়্যারলেস টাচ আইডি সুবিধা থাকবে। এই টাচ আইডির মাধ্যমে ব্যবহারকারীরা আইম্যাকে লগ ইন করা, প্রোফাইল বদলানো এবং অ্যাপল পে সেবায় কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। ফিচারটি নতুন আইম্যাকের সাথে বিক্রি হতে যাওয়া ম্যাজিক কিবোর্ডের নির্ধারিত সংস্করণে বিল্ট-ইন হিসেবেই থাকবে। কিবোর্ডের উপরের সারিতে গোলাকার হিসেবে থাকবে এই টাচ আইডি, যেটি আঙুলের ছাপ শনাক্ত করতে পারবে। এর আগে আইফোন ও আইপ্যাডে টাচ আইডি সুবিধা থাকলেও কোম্পানির ডেস্কটপ লাইনে ফিচারটি এবারই প্রথম। অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীদের ফিঙ্গারপ্রিন্ট ডেটা সুরক্ষিত রাখতে সিকিউরিটি এনক্লেভ এনক্রিপ্টেড চ্যানেল সহ ডেডিকেটেড সিকিউরিটি কম্পোনেন্ট ব্যবহৃত হয়েছে। সহজে, দ্রুত ও নিরাপত্তার সাথে ব্যবহারকারীরা পেমেন্ট করতে পারবেন। আগামী 30 এপ্রিল থেকে নতুন আইম্যাকের অর্ডার নেওয়া শুরু করবে অ্যাপল, আর মে মাসের মাঝামাঝি সরবরাহ শুরু হবে। একই সাথে পাওয়া যাবে 2 সংস্করণের ম্যাজিক কিবোর্ড। আইএসএস ছাড়ছে রাশিয়া। 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের নভোচারীদের সমন্বিত গবেষণার মহাকাশযান হিসেবে সেবা দিচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস। অবশ্য এই বন্ধন আর বেশি দিন টিকছে না, কারণ নিজেদের স্পেস স্টেশন তৈরি ও ব্যবহারে মনোযোগী হতে আইএসএস ছাড়ছে রাশিয়া। শুধু রিসার্চ ল্যাব হিসেবে নয়, আইএসএস প্রোগ্রামটি শত্রুমিত্র দেশগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করেছিল। রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও জাপান যৌথভাবে এই স্পেস স্টেশনটি পরিচালনা করে। তবে বর্তমানে বিশ্ব রাজনীতি সেখানে সম্মিলিতভাবে কাজ করতে ঝুঁকির মধ্যে ফেলেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে 2025 সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন উন্মোচনের কাজ করছে রাশিয়া, আর আইএসএস প্রোগ্রাম থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে দেশটি। দেশের মহাকাশ গবেষণা সংস্থা রসকমস ইতিমধ্যেই তাদের স্টেশনটির প্রধান মডিউল নিয়ে কাজ শুরু করেছে। গত বছর স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন পরিচালনা করার পর রাশিয়া আইএসএস নিয়ন্ত্রণের ক্ষমতা হারায়। ভ্লাদিমির পুতিন মনে করছেন, যুক্তরাষ্ট্র মহাকাশ স্টেশনে সামরিক আস্তানা তৈরি এবং সেখানে অপারেশন পরিচালনা করার চেষ্টা করছে। তিনি আইএসএস এ স্পেস ফোর্স পাঠানোর ঝুঁকি হিসেবে দেখছেন। এর আগে রাশিয়া একটি মডিউলার স্পেস স্টেশন তৈরি করেছিল, যেটি 15 বছর ধরে মহাকাশে প্রদক্ষিণ করেছিল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।